গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক নাটকীয় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হচ্ছে জনতার সফল বিপ্লব। অন্যদিকে ভারতের কাছে ২০২৪ সালের ৫ আগস্ট নিজেদের আজ্ঞাবহ এক শাসকের পলায়ন। গত এক বছর ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, মিডিয়াসহ অন্যান্য সকল শক্তি ব্যবহার করেছে। একই সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রমও নানা সময় সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল উদ্দেশ্য বাংলাদেশকে একটি মৌলবাদী ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপন করা। অনুসন্ধানে দেখা যায়, ভারত এই উদ্দেশ্য সফল করতে ৩ ফ্রন্টে কাজ করে যাচ্ছে। প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরে এমন কার্যকলাপ সৃষ্টি করা যাতে মনে হয় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে। দ্বিতীয়ত, দেশের বাইরে বাংলাদেশ বিরোধী মিডিয়া ন্যারেটিভ প্রচার করা। তৃতীয়ত, ভারতের অনুগত বাংলাদেশ বিরোধী শক্তিকে পূর্ণ মদত দেয়া। এসব প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি ৩টি ঘটনা ঘটেছে। চলুন দর্শক, এই ৩ ঘটনার বিন্দুগুলো একত্র করি, দেখা যাবে কিভাবে ২ এ ৪ মিলে যায়। প্রথম ঘটনা ঘটে গত ৫ সেপ্টেম্বর। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় অন্তত ৫০ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, কবর থেকে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়া হয়, যা আগে কখনো দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে লাশ পোড়ানো হয়েছে, যাতে একটা মুসলিম নিপীড়নের বয়ানও দাঁড় করানো যায়। পরের ঘটনা ঘটে ঠিক পরের দিন ৬ সেপ্টেম্বর, ভারতের নয়াদিল্লিতে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক সেমিনার। জুলাই বিপ্লবের শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে, সেই সেমিনারেও সেসব বয়ানের জাস্টিফিকেশন করা হয়। দিল্লি ও ঢাকা একাধিক কূটনীতিক সূত্রের বরাতে দৈনিক আমার দেশ এসব তথ্য জানিয়েছে। সেই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। সেমিনারে ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক অসামরিক আমলাদের পাশাপাশি ৪ জন বাংলাদেশি পরিচিত ও সমালোচিত বক্তা অংশ নেন। সেমিনারে উঠে আসে নুরাল পাগলার কবর থেকে লাশ পোড়ানোর ইস্যু। His dead body was exhumed from the grave, was removed from the grave, and then the dead body was burned on the street. উঠে আসে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যু। উঠে আসে বাংলাদেশে হিজবুত তাহরিরের রেফারেন্স। দিল্লির চেষ্টার অংশ হিসেবে ইতিপূর্বে দেখা গিয়েছে হিজবুত তাহরিরের মতো দলকে কিভাবে ব্যবহার করা হয়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের ভারত সফরের সময় কৌশলে হিজবুত তাহরিরকে বাংলাদেশের সামনে আনা হয় বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। একই সাথে তৃতীয় ঘটনা ঘটান দিল্লির পক্ষে বাংলাদেশ বিরোধী প্রভাবশালী কলাম লেখক ব্রহ্মা চেলারি, যিনি প্রজেক্ট সিন্ডিকেট, জাপান টাইমস, নিক্কেই এশিয়া সহ বিভিন্ন ভারতীয় ও বিশ্ব গণমাধ্যমে কলাম লিখেন। দ্য জাপান টাইমসে ৩ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম বা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার টাইম বম শিরোনামে প্রকাশিত নিবন্ধটি নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ হইচই হচ্ছে। তার বাংলাদেশকে আক্রমণ করে লেখা এই কলাম প্রকাশিত হয়েছে প্রজেক্ট সিন্ডিকেট এবং জাপান টাইমস সহ আরও কয়েকটি গণমাধ্যমে। নিবন্ধটি ৩ সেপ্টেম্বর জাপানের পত্রিকায় প্রকাশ হলেও এটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে আরও প্রায় ১ মাস আগে। এই প্রবন্ধ প্রকাশের পরপরই খবর আসে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম। এদিকে আগামী ডিসেম্বরেই জাপানের সঙ্গে শুল্ক অর্থনৈতিক সম্পর্কিকারা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। যদি দিল্লির এই প্রোপাগান্ডা চলতে থাকে, তবে জাপানের সাথে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশকে জিহাদি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে যে কয়জন দিল্লি ভিত্তিক তথাকথিত পেইড কলামিস্ট কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে এই ব্রহ্মা অন্যতম। সব মিলিয়ে বাংলাদেশের তরফে সতর্কতা ও যথাযথ পদক্ষেপের বিকল্প নেই।